বিএনপি ও ছাত্র নেতাদের দূরত্ব ঠিক কতখানি বেড়েছে যে উপদেষ্টা আসিফ নজরুলকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এসব ব্যাখ্যা করতে হচ্ছে? আসিফ নজরুল স্যার তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার মন্তব্য তিনি করে আসছেন এবং তিনি সরকারে আছেন, এখন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব তিনি পালন করছেন। তার জায়গা থেকে ছাত্ররা এবং বিএনপি তাদের মাঝে যাতে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয় সে জায়গাটাকে তিনি গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন। আমরা মোটা দাগে যেটা মনে করি, বিএনপি বা ছাত্র নেতারা যারা আছে তাদের মধ্যে কিন্তু বড় বড় জায়গাগুলোতে খুব বেশি ফারাক নেই। অর্থাৎ বাংলাদেশে ফেসিবাদী শাসন যেন আর ফিরে না আসে এ ব্যাপারে তো বিএনপিও একমত, ছাত্ররা যারা আছে তারাও একমত, তরুণরা যারা আছি আমরাও একমত এই জায়গাটাতে। এবং ব্যাপারটা হলো তাহলে আসলে দূরত্বের জায়গাগুলো কোন জায়গায় তৈরি হয়? এই যে একটা জায়গায় দূরত্ব মনে হয় কিছুটা তৈরি হয়েছে, সেটা হলো আসলে নির্বাচনের যে বিষয়টা, এটা এই যে সরকারটাকে এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো করে বলা হচ্ছে, মেজর হাফিজ আজকে এটা বলেছেন। আমরা সে জায়গায় যেটা মনে করি যে বর্তমান সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার আসে, তার একমাত্র দায়িত্ব থাকে শুধুমাত্র একটি নির্বাচন করিয়ে দিয়ে যাওয়া। কিন্তু গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যে সরকারটি বাংলাদেশে গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা নয়, এবং এই সরকারের যে দায়িত্ব অনেকগুলো জায়গায় সংস্কার করিয়ে দিয়ে যাওয়া, সে ব্যাপারে মোটা দাগে কিন্তু শুরুর দিকে আমরা সবাই একমতই ছিলাম। বিএনপিও বলেন বা জামাত বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, এখানকার সুশীল সমাজ বলেন, সবাই একই ছিল যে এই সরকারটাকে কিছু সংস্কার করিয়ে দিয়ে যেতে হবে। এবং এই সংস্কারের যে জায়গাটি আছে সে জায়গায় আমরা কিছু জিনিস দেখতেছি যে সরকার যেন তার যে নির্দিষ্ট সময় একটা বলেছেন প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে বা তারপরের বছর জুনে নির্বাচন, এই জায়গারও আরও আগে 5 আগস্টে নির্বাচন, এই যে চাপাচাপির যে জায়গাটি আছে সেই জায়গায় মনে হয় একটা মতপার্থক্যের জায়গা তৈরি হয়েছে। সেটা হলো আমরা যারা তরুণরা আছি আমরা কিন্তু বরাবর বলছি যে এই সরকারকে ন্যূনতম কিছু সংস্কার করিয়ে দিয়ে যেতে হবে, এবং নির্বাচিত সংস্কার ছাড়া বা সরকার ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না, এরকম মন্তব্য যখন আসে তখন কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি যে এই সরকার সংস্কারের যে রূপরেখা সেটা দিবে এবং তারা কিছুটা বাস্তবায়ন শুরু করবে এবং পরবর্তী সরকার এসে তার ধারাবাহিকতা রক্ষা করবে। এই কারণে কিন্তু এই কিছু কিছু জায়গায় কিছুটা দূরত্বের জায়গা মনে হচ্ছে, কিন্তু সব মিলিয়ে যদি আমি বলি বাংলাদেশের এই অভ্যুত্থানের শক্তি সেটা যেন স্থির থাকে, এই বাংলাদেশে যেন ফেসিবাদ কখনো ফিরে না আসে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা সবাই আবার একমতের কথা বলছি। এখন ব্যাপার হলো প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক বয়ান থাকবে, তার নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, কর্মসূচি থাকবে, সেগুলো নিয়ে তো আলাদা কিছু বিরোধের জায়গা থাকবে। আপনার কি মনে হয় যে আপনাদের দলের নাসিরউদ্দিন পাটোয়ারির ওই বক্তব্যের পর দূরত্বটা বেড়েছে? মানে মুজিববাদের কথা আপনারা বলছিলেন, নতুন করে যখন জিয়াবাদ যুক্ত করলেন তখনই আসলে দূরত্বটা তৈরি হলো। জিয়াবাদের কথা তো আমি বিএনপি নেতাদের মুখেই কখনো শুনিনি, আপনারা ওটা কোত্থেকে আবিষ্কার করলেন? আচ্ছা, মুজিববাদের ব্যাপারে তো এটা বাংলাদেশের সুবিদিত যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক কালচার সব কিছুকে ধ্বংস করবার মূলে ছিল মুজিববাদ। এই ব্যাপারে কারো কোনো আপত্তির জায়গা নেই, এবং এটা তারা যারা মুজিববাদী তারা এটা প্রাউডলি তারা মুজিববাদী নিজেদেরকে বলতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন আসলে, এবং সে জায়গা আমাদের একটা বিরোধিতার জায়গা এবং আমরা এটা স্পষ্ট করেছি। সে জায়গায় উনি যে জিয়াবাদের কথা বলেছেন আমি যতটুকু বুঝি তার সাথে কথাবার্তার মধ্য থেকে উনি এটা রূপকার্থে বলেছেন, অর্থাৎ বাংলাদেশে একটা সময় পর্যন্ত সবগুলো জায়গায় জেলা সদরগুলো বলেন, উপজেলা লেভেল পর্যন্ত বলেন, সব জায়গায় একজন ব্যক্তির স্থাপত্য দাঁড়িয়ে গিয়েছিল শেখ মুজিবের। এখন সে জায়গায় নতুন করে জিয়াউর রহমানের মূর্তি দাঁড় করে যদি দেওয়া হয়, এইরকম একটা জায়গা থেকে তিনি রূপকার্থে কথাটা বলেছেন, মানে সামনের দিনে এরকমটা যাতে না হয়, ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী থেকে তিনি এই কথাটা বলেছেন। এবং এই জায়গাটাতে শুধু নয়, আমাদের কাছে যেটা মনে হয় সেটা হলো যে বিশেষত যখন ওই নির্বাচন এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার, এই জায়গাটি নিয়ে আমাদের একটা বিরোধের জায়গা চলছে। আমাদের আর একটা জায়গায় চলছে, সেটা হলো যে আমরা নতুন একটা সংবিধান প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষেরা, কিন্তু বিএনপির পক্ষ থেকে শুধু সংবিধান সংস্কারের কথাটা বলা হচ্ছে। আমরা আবার এই জায়গায় বলেছি যে নতুন একটা সংবিধান যখন হয়, সামনের যে নির্বাচনটা হবে সেটা যেন একটা গণপরিষদ নির্বাচন হয়, কিন্তু বিএনপির পক্ষ থেকে শুধু আইনসভা নির্বাচনের কথা বলা হচ্ছে। এই যে দূরত্বটা আছে আমরা এটা মনে করি। যেটা এছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না দিয়েও বিরোধ আছে, বিরোধ তো অনেক জায়গায় আছে, খুব বড় বড় এবং খুব বেশ গুরুত্বপূর্ণ পয়েন্টে আসলে আপনাদের বিরোধের জায়গা আছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা তো আমি কিছুটা পড়েই শোনালাম। তিনি যেটা লিখেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন যে বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়েও অনাগ্রহী, এর ধরন ও ফর্মুলা আলোচনা সাপেক্ষ। জাতীয় নাগরিক কমিটি ও ছাত্ররা ফেব্রুয়ারির মধ্যে দল গঠন করতে যাচ্ছে, তারা দল গঠন করলে নির্বাচন কেন্দ্রিক সমঝোতা হওয়ার সম্ভাবনা কি আছে একটু?
নিকোল, আমি আপনার প্রশ্নে যাবার আগে আগের আলোচনা থেকে অল্প কিছু কথা যুক্ত করতে চাই। আমরা একটা স্ট্যাটাস নিয়ে আলোচনা করছিলাম যেখানে বলা হচ্ছে যে নির্বাচন শুধু তারাই করবে যারা বাংলাদেশপন্থী। এইটা আসলে কে যাচাই করবে যে কে বাংলাদেশপন্থী আর কে বাংলাদেশপন্থী নয়? ফর এক্সাম্পল, মিস্টার এ কে আমার মনে হয় পাকিস্তানপন্থী, মিস্টার বি কে মনে হয় ভারতপন্থী, মিস্টার সি কে মনে হয় চায়নাপন্থী, মিস্টার ডি কে মনে হয় আরবপন্থী, তো আফগানিস্তানপন্থী। সো আসলে এটা কে কোন পন্থী এটা কে নির্ধারণ করবে? এক। দুই হচ্ছে এটা নির্ধারণের মাপ বা মানদণ্ডটা কি? আমার মনে পড়ে যায় যখন আওয়ামী লীগের শাসন ছিল তখন একটা কথা খুব শুনতাম, ওরা রাজাকারের বাচ্চা, ওরা রাজাকার শাবক, ওদের কোনো অধিকার থাকতে পারে না, ওরা আবার কি কথা বলবে। সো সবসময় একটা মার্জিনালাইজড ফিলিং দেয়া হতো সমাজের একটা বৃহৎ অংশকে, এবং সেটা সেই অংশ যারা হয়তো সরকারের সকল নীতি এবং সিদ্ধান্তের সঙ্গে সঙ্গত কারণেই একমত হতে পারছিল না। তো সেই ক্লাসটাকে বা সেই গোষ্ঠীটাকে সবসময় মার্জিনালাইজ করার জন্য রাজাকার শব্দটা ব্যবহার করা হতো। আমি যদি বলি ঘুরিয়ে সেই একই পন্থা, এবং সেই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে রাজাকার শাবক কথাটি, সেটা হচ্ছে আরাফাতে রহমান। সো এই কথাটা যদি আমার মোহাম্মদে আরাফাত, দুঃখিত, এই কথাটাই আমার কাছে আজকে নতুন করে মনে হচ্ছে একই কথার আরেকটা রিপিটেশন, যে যারা বাংলাদেশপন্থী কেবলমাত্র তারাই। আরে বাংলাদেশপন্থী কে নয় এক, আর কে নয় আর কে হয় এটা কে সিদ্ধান্ত নেবে? তার মানদণ্ডটাই বা কি? এই প্রশ্নগুলো আমি রেখে যাচ্ছি। দুই হচ্ছে আরেকটা আলোচনা, ছোট ছোট দাবি দেওয়াগুলো নিয়ে অনেকেই পথে নামছেন এবং অনেকেই আসলে ইচ্ছে করে এই সরকারটিকে আনস্টেবল করবার জন্য একটা প্রচেষ্টা নিচ্ছেন। এখানে কিন্তু দায়িত্ব আবারও সরকারের ঘাড়ে। আমরা কয়েক লক্ষ টাকা ব্যয় একটা সরকার পুষি যাতে আমাদের জনজীবনে নিরাপত্তা থাকে, যাতে আমরা আমাদের প্রতিদিনকার যেই দৈনন্দিন কার্যক্রম সেটাকে আমরা নির্বিঘ্নে চালাতে পারি। সো এটা কিভাবে গভর্নমেন্ট এনশিওর করবে? এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের দায়িত্ব। গভর্নমেন্ট যদি না পারে তাকে ছেড়ে দিয়ে সরে যাওয়া উচিত। বাংলাদেশের এটাই হলো অবস্থা, এটাই আছে বস্তু, এবং এটার মধ্যে দিয়ে যদি আপনি আসলে টিকতে চান, ক্ষমতায় থাকতে চান, সরকার পরিচালনা করতে চান, মানুষকে এই ন্যূনতম স্বস্তি দিয়ে আপনাকে পরিচালনা করতে হবে। আমি যদি আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, জনজীবনের স্বস্তি এই কথাগুলো একপাশে সরিয়েও রাখি, আরেকটা বিরাট অ্যালিগেশন এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তোলা শুরু করেছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট একটা বিশেষ গ্রুপকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করছে। এই জায়গাটাতে আমি আপনার প্রশ্নে আসছি। সেই গ্রুপটা হচ্ছে তারা যাদের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বলা শুরু করলেন, আচ্ছা ভোটারের বয়স 17 হলে কেমন হয়? ভোটারের বয়স 17 হওয়া নিয়ে তো কোনো মহল থেকে কোনো রকম দাবি দেওয়া উত্থাপিত হয়নি। কিংবা ধরুন সংসদ সদস্যদের বয়স 25 থেকে 21-এ নামিয়ে আনা, সংসদ সদস্যদের বয়স 21 বছর হতে হবে এমন কোনো দাবিও তো কেউ করে নাই। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে 21 বছর একটা মানুষ যথেষ্ট ম্যাচিওরড হয় কিনা। আমি 70 বছর বয়সেও ইম্যাচিওরড মানুষ দেখেছি সংসদে, আবার অনেক তরুণকে দেখেছি অসাধারণ পারফর্ম করতে। সো 21 বছর বয়সে কোনো তরুণ আসলে সংসদ সদস্য হতে পারবেন না এই কথাটি আমি বলছি না। তবে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এই সরকারকে এখন পর্যন্ত, হ্যাঁ এখন পর্যন্ত আমরা সকলেই বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, এই সরকারটি কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে ফ্যাসিলিটেট করবার চেষ্টা করছে না, কোনো দল বা গোষ্ঠীকে একটু এক্সট্রা সুবিধা দেওয়ার চেষ্টা করছে না, কিংবা কোনো দল বা গোষ্ঠীকে একটু পিছিয়ে রাখবার চেষ্টা করছে না। বাট সরকার যদি তার কথায়, কাজে, আচরণে এইটা প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে আমার মনে হয় না বড় বড় রাজনৈতিক দলগুলো চুপ করে থাকবে। আরেকটা বিষয় নিকোল, আমি খুবই বিনয়ের সাথে সরকারকে মনে করিয়ে দিতে চাই, রাজনৈতিক দলগুলো কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের যে ক্ষমতার রাজনীতি, তাতে কিছু দল জানে যে আজকে বাদে কালকে নির্বাচন হলেই তারা পরশুদিন শপথ নিয়ে পার্লামেন্টে যেতে পারবে, সরকার ফর্ম করতে পারবে। কিন্তু তারপরেও যে তারা সময় দিচ্ছে, মেয়াদের মানে দিনের পর দিন তারা সময় দিচ্ছে, ধৈর্য ধরছে, সেটাকেও কিন্তু কিছুটা সম্মানের চোখে দেখা উচিত বলে আমি মনে করি। জি।